আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 200তম এপিসোডের চতুর্থ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মাজহারুল ইসলাম জয়। ওনার বাড়ি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার বাইপাইল এলাকায়। উনি বর্তমানে সাভার সরকারি কলেজে লেখাপড়া করছেন। ওনার সাথে আরও দুই বন্ধু, যার নাম ইমরান ও পারভেজ। এই তিনজন মিলে ওনারা গিয়েছিলেন কক্সবাজারে এপ্রিল মাসের 14 তারিখে, এই 2026 সালের এপ্রিল মাসের 14 তারিখ আর কি। তো ওখানে যখন গিয়েছেন, যাবার পর ওনারা একটি রিসোর্টে উঠেছেন, কুটুমবাড়ি রিসোর্টে। ওখানে যাবার পর ঘোরাঘুরি করেছেন বিচে, কলাতলি, সুগন্ধা বিচ, এগুলোতে ঘোরাফেরা করে রওনা দিয়েছেন পাটুয়ার টেকে যাওয়ার উদ্দেশ্যে। রওনা দিয়েছেন। তো পাটুয়ার টেকে যাওয়ার জন্য যেদিন রওনা দিয়েছিলেন ওই দিনটা ছিল বৃহস্পতিবার। বাইক ভাড়া নিয়ে যাবেন। দেখা গেল যে বাইক যে ভাড়া নেবেন দামাদামি করে অনেক বেশি চাচ্ছে। এরপর একটা অটো রিক্সা রিজার্ভ করেন যত দূর যাওয়া যায়। অটো রিক্সা নিয়ে ওনারা রওনা দিয়েছেন পাটুয়ার টেকের দিকে। দীর্ঘ একটা পথ কিন্তু পাড়ি দিতে হবে। রাস্তায় যেতে যেতে অটো রিক্সা চালকের সাথে অনেক কুশল বিনিময় ওনারা করছেন। তার নাম কি, বিভিন্ন কথাবার্তা বলছেন। তার নাম হচ্ছে আজম। উনি কক্সবাজারের লোকাল বাসিন্দা, অনেকদিন ধরেই উনি রিক্সা চালাচ্ছেন আর কি। ফ্যামিলির সবাই এখানকার স্থানীয়ই বলতে হবে আর কি। অনেক ধরনের কথাবার্তাই বলছেন, হাসি তামাশা করছেন। মেরিন ড্রাইভের যে রোডটা, এই রোডের পাশে যে সমুদ্রের বিচ রয়েছে, এই বিচটা দেখার পর আমাদের শনির রাতের 53তম এপিসোডে একটি ঘটনা প্রচার করেছিলাম সাগর পাড়ে জিন শিরোনামে। এই ঘটনার কথা ওনার মনে পড়ে। তখন উনি মূলত এই অটোরিকশা চালক আজম ভাইকে বলেন যে, ভাই আপনার সাথে কি কোনো ভয়ের ঘটনা ঘটেছে? উনি বলেন যে না, ওনার সাথে কোনো ভয়ের ঘটনা ঘটেনি, তবে ওনার বাবার সাথে ভয়ের ঘটনা ঘটেছিল। এরপর নাকি আমাদের চ্যানেলটা বের করে এই সাগর পাড়ে জিন শিরোনামের যে ঘটনাটা, এটা ওনাকে অংশ বিশেষ শোনান। এরপর ওনার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা উনি শেয়ার করেন। ঘটনাটি ঘটেছিল 1985-86 সালের দিকে। তখন কিন্তু এখন যেরকম পর্যটকের ঢল নামে বিভিন্ন সময়, তখন এত পর্যটক সেখানে যেত না। যেহেতু রাস্তাঘাটের অবস্থা এখনকার মতো এতটা ভালো ছিল না। এখন যেমন অত্যাধুনিক বাসগুলো আছে, স্লিপার বাস আছে, তারপর ট্রেন আছে, তখন তো এতটা ছিল না। ট্রেন তো সেদিনই চালু হলো, স্লিপার কোচগুলো কিন্তু খুব বেশি দিন চালু হয়নি। এই কারণে কক্সবাজারের পর্যটক সংখ্যা অনেক কম ছিল। এখনকার মতো এত হোটেল, রিসোর্ট সেগুলোও ছিল না। বর্তমানে যে মেরিন ড্রাইভের রাস্তাটা হয়েছে, এই রাস্তাও তো তখন ছিল না, পুরনো একটা রাস্তা ছিল। আর ওই পুরনো রাস্তার আশেপাশে কিন্তু বন জঙ্গল ছিল, পাহাড়ের পাশ ঘেঁষে সেই রাস্তা চলে গিয়েছে। এই যে রিক্সা চালক আজম ভাই, ওনার বাবা উনি কিন্তু কৃষিকাজ করতেন, মানুষের গরু নিয়ে চড়াতেন। আমরা যখন ওই দিকটাতে যাই তখন দেখি অনেক গরু, ছাগল, এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ঘাস খাচ্ছে, এই মেরিন ড্রাইভের পাশে দেখা যায়। উনি মূলত মানুষের গরুগুলো চুক্তিভিত্তিক নিয়ে চড়াতেন, তার বিনিময়ে পারিশ্রমিকও পেতেন আর কি উনি। ওই সময়ে এই যে বর্তমান যে মেরিন ড্রাইভ, এই মেরিন ড্রাইভের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে যেমন আমরা কলাতলি থেকে অনেকটা পথ একদম শেষ পর্যন্ত প্রায় 75-76 কিলোমিটার আমরা কিন্তু অনায়াসে চলে যেতে পারি। তখন কিন্তু অনেক মানুষ নিত্য প্রয়োজনে সাম্পানে করে এতটা পথ পাড়ি দিত। সমুদ্রের বিচ যেটা আছে আর কি, এই সাইড দিয়ে যেতে 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 একদম শেষ পর্যন্ত যেত। ওনার পরিচিত একজন ব্যক্তি, এই ব্যক্তি একদিন আসে সন্ধ্যার পর ওনাদের বাড়িতে। বলে রাখা ভালো, এই আজম ভাইয়ের বাবার নাম হচ্ছে কুতুব আলী। নাম ধরে রাখছে এই কুতুব, এই কুতুব। দেখা গেল যে পাশেরই একজন প্রতিবেশী, উনি আবার জেলে, উনি সাগরে মাছ ধরতেন। অনেকদিন ধরেই উনি মাছ ধরেন আর কি, বিশেষ করে রাতের বেলা উনি মাছ ধরেন। প্রত্যেকটা জেলের সাথেই কিন্তু একজন সহযোগী থাকে, তো ওনার সাথেও ছিল। সে মূলত অসুস্থ থাকার কারণে সে আসতে পারবে না। এই কারণে এই ব্যক্তি, তার নামটা অবশ্য এই আজম ভাই বলতে পারেননি, এই ব্যক্তি উনি আসেন আজম ভাইয়ের বাবার কাছে, আজম ভাইয়ের বাবাকে মাছ ধরতে যাওয়ার জন্য একটা অফার দিতে। বিনিময়ে উনি টাকা পয়সা পাবেন, মাছ বিক্রি করে যা পাওয়া যায় আর কি, ওই সহযোগী যা পেতেন ওনাকেও সেটাই দেবেন। তখন আজম ভাইয়ের বাবা এই কুতুব চাচা উনি চিন্তা করলেন যে যাই না, সমস্যা কি, একটু টাকা পয়সাও হবে, আর রাতের বেলা একটু মাছও ধরলাম। উনি রাজি হয়ে গেলেন। এরপর প্রতিবেশী ওই লোকের সাথে এই কুতুব চাচা বেরিয়ে গেলেন। মাছ তো ধরছেন। দেখা যাচ্ছে যে ওনারা যেই সাইড দিয়ে মাছ ধরা শুরু করেছিলেন, এটা হচ্ছে বর্তমান যে লাবণী বিচ। এইটা লাবণী বিচের নামকরণ নিয়েও নাকি একটা কথা রয়েছে যে কেন এটার নাম লাবণী। আমরা যে বলি
যে লাবণী বীজ, লাবণী কারোর নাম কিনা। এই বিষয়ে আজম ভাই বলেছেন আসলে এটা কারোর নাম না, মূলত লয়াকার লাভ। আমরা অনেক সময় বলি না যে এখানে নাম, তারা বলেন যে লাভ মানে নাম। এই লাভ লাভ বলতে বলতে এখানে নাকি অনেকেই গোসল করতে নামতেন, এই লাভ লাভ বলতে বলতে নাম হয়ে গেছে লাবণী। তো এই লাবণী বীজ থেকেই জাল ফেলে ওনারা মাছ ধরা শুরু করেছিলেন। রাত তখন আনুমানিক 10টা 10:30টার মতো বাজে। ওই দিন সাগর বেশ উত্তাল ছিল। ওনারা মাছ ধরার চেষ্টা করছেন, তবে ওনাদের সাম্পানটা খুব বেশি করে দোলাদুলি করা শুরু করে আর কি। মনে হচ্ছে দুই পাশ থেকে কেউ ধরে টানছে, এত দোলাদুলি হচ্ছে। এরকম তো সাধারণত হয় না। তখন এই যে কুতুব চাচা, উনি তো আসলে সচরাচর মাছ ধরতে আসেন না, ওনার এই অভিজ্ঞতা ওভাবে নাই। উনি তো কৃষিকাজ করেন আর হচ্ছে গবাদি পশু চড়ান। হ্যাঁ, সমুদ্রে উনি মাছ ধরতে কখনো যে যান নাই বিষয়টা এরকম না, কিন্তু রেগুলার যারা যান তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তার ওনার নাই। ওনার তো বেশ ভয় লাগতে শুরু করে। তখন এই যে প্রতিবেশী, উনি বলেন যে না রে কুতুব, আজকে মনে হয় আর মাছ ধরা হবে না, যে অবস্থা দেখতেছি, চল বাড়িতে চলে যাই। জাল গুছিয়ে নৌকা নিয়ে ওনারা তীরে আসার চেষ্টা করতে গিয়ে কাছাকাছি আসার পর ওই নৌকাটি হেলে গিয়ে ডুবে যায়। ওনারা সাঁতরে কিন্তু পারেও ভিড়তে পারে না। দুজনেই অনেক হাবুডুবু খাচ্ছে সমুদ্রের মাঝে। সমুদ্রের এই উত্তাল ঢেউয়ের মাঝে সাঁতার জানলেও কিন্তু খুব একটা বেশি লাভ হয় না। এভাবে কতক্ষণ ছিলেন বলতে পারেন না তারা। এক পর্যায়ে দুইজনই সমুদ্রের লবণ পানি গিলতে গিলতে দুজন থেকে বিচ্ছিন্ন হয়ে যান। কুতুব চাচার যখন জ্ঞান ফেরত আসে তখন তিনি দেখেন সমুদ্রের পাড়ে তিনি পড়ে আছেন। রাত যে তখন কয়টা বাজে সেটা উনি বলতে পারেন না। যেদিকে চোখ যায় শুধু ফাঁকা আর ফাঁকা দেখছেন। সমুদ্রের গর্জন হচ্ছে, ঢেউগুলো আছড়ে পড়ছে বিচে। উনি কোনো মতে শরীরটাকে একটু বালি থেকে উঁচু করার পরপরই বমি করতে শুরু করেন। লবণ পানি বেশি খেয়ে ফেলার কারণেই মূলত এটা হচ্ছিল। তো বমি করার শেষে উনি শরীরে একটু জোর ফেরত পান। উনি হাঁটছেন। অন্ধকারের মধ্যে উনি যে কোথায় এই মুহূর্তে আছেন উনি নিজেও বুঝতে পারছেন না, কোন দিকে যাবেন, কি করবেন। উনি মূলত লাবণী বীজ যেই অংশটা, এখানে নামলেও এখন যে সেখানে নাই এটা বুঝতে পেরেছিলেন। কারণ ওই সময়ও কিন্তু এখনকার মতো এত বড় বড় হোটেল রিসোর্ট না থাকলেও, হোটেল তো ছিল, সেখানে আলো জ্বলতো, উনি কোনো ধরনের কোনো আলো দেখতে পারছিলেন না। তার মানে এমন একটা জায়গায় আছেন এর প্রায় 10 কিলোমিটারের মধ্যে কোনো হোটেল নাই, কোনো আলো দেখা যাচ্ছে না, তবে চাঁদের আলো ছিল সেখানে। উনি যে কোন দিকে যাবেন বুঝতে পারছেন না। হঠাৎ করে কচমচ কচমচ আওয়াজ উনি শুনতে পান। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এরকম আওয়াজ কোথা থেকে আসে। চিন্তা করলেন এখানে মনে হয় কোনো লোকজন আছে, মাছ ধরেছে, জালগুলো নিয়ে কোনো কাজ করছে, এই জন্য শব্দ হচ্ছে। আবার এমনও হতে পারে যে সমুদ্রের ঢেউ অনেক সময় বিভিন্ন মৃত প্রাণী ভেসে আসে, কচ্ছপ ভেসে আসে, মাছ ভেসে আসে, তখন পাড়ে থাকা কুকুরগুলো কিন্তু এগুলো খায়। হতে পারে এরকম কিছু একটা। তারপরও উনি চিন্তা করলেন যে দেখি জিনিসটা কি হতে পারে, মানুষও তো হতে পারে। এই চিন্তা করে উনি ওই শব্দের উৎস ধরে হাঁটা শুরু করেছেন। হঠাৎ করে পায়ের সাথে কোনো একটা কিছুর আঘাত লেগে উনি পড়েও যান। উনি দেখেন যে একটা গাছের গুঁড়ি, সমুদ্রের পানিতে অনেক সময় এরকম গাছের গুঁড়ি ভেসে আসে, এটা একটা জায়গা ছিল, ওইটার সাথে উনি আঘাত খেয়েছেন। আবার উনি উঠে দাঁড়ান, আবার সেই শব্দের উৎস ধরে হাঁটতে থাকেন। খুব বেশি দূর হাঁটতে হয়নি। উনি দেখলেন যে উল্টো দিকে ঘুরে মানুষের আকৃতির মতো কিছু একটা বসে আছে এবং কিছু একটা খাচ্ছে, খাবারেরই আওয়াজ হচ্ছে। এই লোকটা যদি দাঁড়ায় তাহলে উচ্চতা হতে পারে 10 থেকে 11 ফুট, তবে পেছন থেকে দেখে মনে হচ্ছে ভাল্লুক বা গরিলার মতো কিছু একটা। সেই মূলত বসে বসে কিছু একটা চিবিয়ে খাচ্ছে। এইটা দেখার পর উনি তো মারাত্মক ভয় পেয়ে যান। আর ওই জিনিসটার শরীর থেকে খুব বাজে এক ধরনের গন্ধ বের হচ্ছিল, অনেকটা মাংস পচা গন্ধের মতো। এই গন্ধটা যখনই তীব্রভাবে এসে ওনার নাকে লাগে তখন উনি ওয়াক করে বমি করা শুরু করেন। আর এই যে বমি করতে গিয়েছেন, ওয়াক একটা শব্দ হয়েছে, তখনই নাকি ওই জিনিসটা খাওয়া বাদ দিয়ে ঘাটটা ঘুরিয়ে এই কুতুব চাচার দিকে ঘুরে তাকায়। যখনই ঘুরে তাকিয়েছে তখনই এই কুতুব চাচার চোখে চোখ পড়ে যায়। কুতুব চাচা দেখতে পান ভয়ঙ্কর একটা জিনিস। এই জিনিসটার মুখমণ্ডলটা কুচকুচে কালো না, মনে হচ্ছে ধবধবে সাদার মতো কিছু একটা। চোখ যেটা, এই চোখের এখানে কোনো মনি নাই, কিচ্ছু নাই, চোখ যে লাল টকটক হয়ে জ্বলছে বিষয়টা এরকম না। দুটো চোখের জায়গায় মনে হচ্ছে দুটো বিশাল গহ্বর বা গর্ত সৃষ্টি হয়েছে। আর মুখমণ্ডল যেটা, মুখমণ্ডলটা বোঝা যাচ্ছে না। মুখমণ্ডল বলতে আমরা মুখ যেটা দিয়ে খাই, এটার দাঁত আছে কিনা বা দাঁত বড় কিনা এরকম কিছু বোঝা যাচ্ছে না, তবে মুখমণ্ডলটা সাদা।
আর চোখের জায়গায় দুটো কালো গর্তের মতো মনে হচ্ছে। এইটাই উনি দেখেছিলেন। এই জিনিসটা যখনই উনি দেখেছেন, উনি শরীরে যতটুকু শক্তি ছিল এতটুকু সঞ্চয় করেই যেদিকে ওনার নজর গিয়েছে ওইদিকে দৌড় দিয়েছেন। দৌড় দেওয়ার সময়ও হঠাৎ করে কোনো কিছুর সাথে উনি হোঁচট খেয়ে পড়ে যান। দৌড় দেওয়ার সময় দেখতে পেলেন একটু আগে যে গাছের গুড়ির সাথে উনি হোঁচট খেয়ে পড়ে গিয়েছেন, আবারও সেই গাছের গুড়ির সাথে উনি হোঁচট খেয়েছেন। যখন উনি পড়ে গিয়েছেন তখনই আর যায় কোথায়, ওই জিনিসটা এসে ওনার উপর ঝাঁপিয়ে পড়ে, মুখের উপর ধামাধাম কিল ঘুষি দিতে থাকে। কয়েকটা কিল ঘুষি খেয়েই এই কুতুব চাচা জ্ঞান হারিয়ে ফেলেন। পরের দিন উনি কিন্তু ওখানেই পড়েছিলেন। ওখান দিয়ে বেশ কিছু জেলে নৌকা সাইড দিয়ে যাচ্ছিল, দেখা গেল একজন পড়ে আছে। তখন তারা উদ্ধার করার পর ওনাকে চিনতে পারেন যে এটা তো কুতুব চাচা। তারপর তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। উনি মূলত ওই লাবণী যে বিচ এখন যেটা, এখান থেকেও প্রায় অনেকটা দূরেই ছিলেন। ইনানি বা এখন যে আমরা লেবুখালী ব্রিজ দেখি, এইটা পার হয়ে সম্ভবত অন্য আরেকটা জায়গায় ছিলেন আর কি। তো উনি ওনার পরিবারের কাছে চলে যান। ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখা গেল ওনার মুখের যে দাঁতের সামনের পাটি আছে উপর নিচ 5টা দাঁত নাই। কিল ঘুষিতে ওনার 5টা দাঁত ভেঙে গেছে। পরবর্তীতে ওনার সাথে যে জেলে ছিল এই জেলেকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি, কখনোই আর খুঁজে পাওয়া যায়নি। কেউ কেউ বলেন ওই নরখাদকটাই মূলত প্রতিবেশী জেলেকে খেয়ে ফেলেছিল, তবে ওখানে কোনো মানুষের শরীরের অংশ বিশেষও পাওয়া যায়নি। অনেকে বলেন যে তাকে খেয়ে একদম শেষ করে ফেলেছে, অথবা কেউ কেউ ধারণা করেন সাগরে সে হারিয়ে গেছে, তার লাশটা আর কখনোই পাওয়া যায়নি। এটাই ছিল ঘটনা। এই ঘটনাটি মূলত এই আজম ভাই শেয়ার করেছিলেন, যেটা ওনার বাবার সাথে ঘটেছিল। ধন্যবাদ জানাচ্ছি মাজহারুল ইসলাম জয় ভাইকে আপনার পাঠানো এই ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আসলে সমুদ্র পাড়ে আমরা তো বেড়াতে চাই, রাতের বেলা আমরা বিচে হাঁটতে বের হই, তবে যতটুকু এলাকা দিয়ে সচরাচর মানুষজন হাঁটাহাঁটি করে ততটুকু এলাকার মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকা উচিত। এমন এলাকা দিয়ে গভীর রাত্রে হাঁটাহাঁটি করা উচিত নয় যেদিক দিয়ে মানুষ সচরাচর আসা যাওয়া করে না বা মানুষ ওদিকটাতে যায় না। নির্জন বিচ এড়িয়ে চলাটাই ভালো। আমরা তো অনেকেই কক্সবাজার যাই, বিভিন্ন কাজে যাই, অনেকে বেড়াতে যান, অনেকে ব্যবসায়িক কাজে যান। তো এইসব বিষয়গুলো আমাদের খেয়াল রাখাটা খুবই জরুরি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার, চলে যাবো আমাদের এবারে থার্সডে নাইট এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আমাদের এবারে থার্সডে নাইটের 200তম এপিসোডের তৃতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন বেমিটেন শ্রদ্ধা ভাই, বর্তমানে রয়েছেন সৌদি আরবে। ওনার বাড়ি মানিকগঞ্জ জেলায়, ওনার নাম খান সীমান্ত। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন এই ঘটনাটি ঘটেছিল ওনার এলাকারই খুব কাছের এক বড় ভাইয়ের সাথে, যার নাম হচ্ছে জাকারিয়া পারভেজ। এই পারভেজ ভাইয়ের সাথে ঘটনাটি ঘটে 2019 সালে। তখন উনি গ্রামেরই একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন। মাদ্রাসাটা অতটা বড় না হলেও মাদ্রাসার এরিয়াটা বেশ বড়। মাদ্রাসার সামনে স্টুডেন্টদের খেলাধুলা করার জন্য বিশাল একটা মাঠ ছিল। মাঠের এক পাশেই আবার ছিল বড় একটা পুকুর। মাঠের পাশে, পুকুরের পাশে বেশ কয়েকটা তাল গাছও ছিল, আরও বেশ কিছু গাছপালা ছিল আর কি। আর সময়কালটা গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম পড়েছে। রাতের বেলা তো মাঝে মাঝেই বিদ্যুৎ চলে যায়, তখন কিন্তু ঘুমাতে খুবই অসুবিধা হয়। যখন ঘুম আসে না, ওনারা কেউ কেউ ঘর থেকে বাইরে বের হয়ে মাঠ দিয়ে একটু হাঁটাহাঁটি করেন, পুকুর পাড়ে হাঁটাহাঁটি করেন, ওখানে বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। এরপর আবার ইলেকট্রিসিটি আসলে শুয়ে পড়েন এসে। তো এরকমই এক রাতের ঘটনা। জাকারিয়া পারভেজ ভাই শুয়ে আছেন, গভীর রাতে ইলেকট্রিসিটি চলে গেছে। উনি খেয়াল করলেন যে মাদ্রাসার ঘড়িতে বাজে রাত 1টা-1:30টার মতো। মাদ্রাসাগুলোতে কিন্তু ফজরের আজানের আগেই উঠে যেতে হয়। মাদ্রাসার ঘড়িতে উনি এই কারণে দেখতে পেরেছিলেন, কারণ হচ্ছে জানালাগুলো তো খোলা ছিল। ওই জানালা দিয়ে যতটুকু চাঁদের আলো আসছিল, ওই চাঁদের আলোতে উনি বুঝতে পেরেছিলেন যে কয়টা বাজে। চিন্তা করলেন যাই বাইরে থেকে একটু হেঁটে আসি। উনি মাঠের মধ্যে গিয়েছেন, চিন্তা করলেন যে গরমের কারণে হয়তো বা অন্য কোনো ছাত্র ভাইদের ঘুমও ভেঙে যেতে পারে, তারা হয়তো বা বাইরে বের হয়ে আসবে। কিন্তু না, কয়েক মিনিট পার হয়ে গেল, তারা কেউ আসছে না। চিন্তা করলেন যে আমি নিজেই যেয়ে এই সামনের থেকে একটু ঘুরাঘুরি করে আসি। এই চিন্তা করে উনি ওই পুকুরের দিকে হাঁটা শুরু করেছেন। পুকুরের দিকে যখন গিয়েছেন, যাবার পর মোটামুটি আনুমানিক 10-15 মিনিট অতিবাহিত হয়েছে। হঠাৎ করে মনে হলো যে পুকুরের পাশে যে তাল গাছ, এই তাল গাছের মাথার দিকে যেই তাল গাছের পাতাগুলো রয়েছে ওখানে খরমর খরমর করে উঠলো। উনি ওই আওয়াজ শুনে উপরের দিকে তাকিয়েছেন। এটা যে বাতাসের আওয়াজ না, এটা উনি বুঝতে পেরেছিলেন, কারণ ওই সময় বাতাস খুব একটা ছিলও না।
এমনভাবে পাতাগুলো নড়ে উঠেছে, মনে হচ্ছে ওর ভেতরে ভারী কোনো কিছু নড়াচড়া করছে। উনি যখনই ওদিকে তাকিয়েছেন, উনি দেখতে পান ওই গাছের মাথার উপর থেকে 4টা দীর্ঘদেহী অবয়ব, আনুমানিক উচ্চতা 11 ফুটের মতো হতে পারে। তাদের সবার পরনে জুব্বা রয়েছে, মাথায় হাজি রুমাল, হাজিরা যেই ধরনের রুমাল পরিধান করে এরকম রুমাল রয়েছে। 4 জন একটা খাটিয়া বহন করে নিয়ে যাচ্ছে, বাতাসে ভেসে ভেসে চলে যাচ্ছে। তো উনি এটা তাকিয়ে তাকিয়ে দেখছেন, উনি ভয় পাচ্ছেন, তবুও দেখছেন যে আরে এটা আমি কি দেখছি। হঠাৎ করে হয় কি, এই অবয়বগুলো কাছাকাছি থাকা মাঠের পাশে থাকা তাল গাছের ওখানে গিয়ে মিলিয়ে যায়। এরপর উনি ওই গাছের দিকেও তাকিয়ে আছেন বেশ খানিকক্ষণ, কি ব্যাপার, এখান থেকে বের হলো, ওখানে গিয়ে মিলিয়ে গেল, ঘটনাটা কি? চিন্তা করলেন, যাই এখন আমি মাদ্রাসার ভেতরে চলে যাই, এখানে থাকাটা ঠিক হবে না। যেই না উনি ওখান থেকে জাস্ট একটু ঘুরেছেন মাদ্রাসার দিকে, তখনই দেখেন ওনার সামনে ওই 4টা অবয়ব দাঁড়িয়ে আছে, ওই সেম ড্রেসে দাঁড়িয়ে আছে। তবে এবার তাদের চেহারাগুলো দেখতে পাচ্ছিলেন উনি। তবে চেহারার ধরনটা বুঝতে পেরেছিলেন, সেটা হচ্ছে মুখমণ্ডলটা অনেকটাই উজ্জ্বল। চোখের যে জায়গাটা, এই জায়গাটা মনে হচ্ছে জাস্ট দুটো লাল লাইট জ্বলছে এরকম আর কি। তবে নাক, ঠোঁট এগুলো আছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে না, কারণ মুখমণ্ডলটা অনেকটাই আলোকিত। যখনই উনি এরকম 4টা অবয়বকে দেখেছেন, এটা দেখে তো উনি মারাত্মক ভয় পেয়েছেন। ভয় পাবারই কথা, কেউ যদি রাতের বেলা এরকম একা একা হঠাৎ করে এটা জিনিসটা দেখে ফেলে, বা কেউ একদিক থেকে আরেক দিকে কেবল ঘুরেছে, তখনই যদি দেখে এরকম 4টা জিনিস দাঁড়িয়ে আছে, যে কেউ তো ভয় পাবে, চমকে উঠবে। উনি এটা দেখেছেন, উনি বুঝতে পারলেন এই 4টা যে অবয়বগুলো দাঁড়িয়ে আছে এটা বেশ রাগান্বিত। মনে হচ্ছে কেউ গড় গড় শব্দও করছে, সবাই যে করছে বিষয়টা এরকম না, এরা বেশ রাগান্বিত হয়েছে তার উপরে। উনি ওই সময় কি দোয়া দুরুদ পড়বেন কিছুই আর ওনার মনে আসছে না। কয়েক সেকেন্ড পর উনি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার যখন জ্ঞান ফেরে, তখন উনি দেখতে পান উনি মাদ্রাসার ভেতরেই আছেন, ওনার ছাত্র ভাইরা ওনাকে ঘিরে ধরে আছে। মূলত ফজরের আজানের আগে ছাত্র ভাইরা যখন উঠে গেছে, তারা অনেকেই ওই পুকুরে অজু করার জন্য যাচ্ছিল। তখন মূলত ওই পুকুরের পাশে এই জাকারিয়া পারভেজ ভাইকে পড়ে থাকতে দেখেন। তারা ওখান থেকে ধরাধরি করে মাদ্রাসায় নিয়ে আসেন, এরপর জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। তোরা যখন জ্ঞান ফেরে, তখনও কিন্তু ফজরের আজান দেয়নি। উনি সব ঘটনা খুলে বলেন কি হয়েছে। হুজুর তাকে বিশ্রাম নিতে বলেন। পরবর্তীতে এশার নামাজের পর হুজুর সবাইকে ডাকেন, জাকারিয়া পারভেজ ভাইকেও ডাকেন। তখন এই বিষয়টা খুলে বলেন হুজুর। হুজুরের মধ্যে তথ্য নিয়েছিলেন যে আসলে ঘটনাটা কি হয়েছে, কারণ মাদ্রাসার ছাত্ররা এখানে লেখাপড়া করে কই, আগে তো এরকম ভয়ের ঘটনা ঘটেনি, হঠাৎ করে আজকেই কেন ঘটলো? ঘটতেই পারে রাতের বেলা ব্যাপার যেহেতু, কিন্তু ওই সময়ে এটার কারণটা কি, কেন এরকমটা হলো? আর খাটিয়াই বা তারা কেন বহন করে নিয়ে যাচ্ছিল? কারণ তাদের 4 জনের কাঁধের উপরে একটা খাটিয়া ছিল, খাটিয়ার মধ্যে একটা লাশও দেখতে পেয়েছিলেন জাকারিয়া পারভেজ ভাই। হুজুর জানালেন এরা যে 5 জন, এই 5 জন আগে এই মাদ্রাসায় লেখাপড়া করতো। এরপর এই তালগাছে এরা থাকে, কখনো কাউকে ভয় টয় দেখায় না। হয় কি, এই 5 জনের মধ্যে একজন মারা গেছে, এই 4 জন খুবই শোকে কাতর। তার ডেড বডিটা নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছিলেন, অর্থাৎ যার ডেড বডি তার পরিবারের কাছে তো হস্তান্তর করতে হবে, এই জন্য তারা নিয়ে যাচ্ছিল। ওই সময় এই জাকারিয়া পারভেজ ভাই এটা দেখে ফেলেন। দেখে ফেলবার পর উনি তো চোখ সরান নাই, তাকিয়েই আছেন। ওরাও বুঝতে পারে যে তাদেরকে কেউ একজন দেখে ফেলেছে, এই জন্য তারা যাত্রাপথে যে একটা বাধা পেলেন, পাশের তাল গাছে গিয়ে অবস্থান নেন। ডেড বডিটা ওখানে দেখে ক্ষিপ্ত হয়ে চলে আসেন এই দিকে, যে এই একটা জিনিস দেখলো, দেখার পর তাকিয়ে আছে কেন? তার তো ওখান থেকে চলে যাওয়ার কথা, তাকিয়ে আছে, ওখানে দাঁড়িয়ে আছে। এই জন্যই মূলত তারা ওখানে অবস্থান করে ডেড বডিটা রেখে আবার ফেরত এসে জাকারিয়া পারভেজ ভাইকে ভয় দেখানোর চেষ্টা করেছে, যে এই কাজটি উচিত হয় নাই তার। হুজুরও বলেন যে এই ধরনের দৃশ্য দেখার পর সেখানে আসলে দাঁড়িয়ে থাকতে হয় না, এত কৌতূহল নিয়েও দেখতে হয় না, চলে আসতে হয়। ওরা যদি টের পায় তাহলে বিপদ হয়। ওরা তো ভালো যে এই মাদ্রাসায় লেখাপড়া করেছে, এই জন্য এই একই মাদ্রাসার স্টুডেন্ট হিসাবে একজন ছাত্র ভাইয়ের ক্ষতি ওরা করেনি। তবে এরকম কাজে উচিত না, এটাই শুধু বোঝানোর জন্য ওখানে এসেছিল। হুজুর এটাই বলেন, আর কোনো ক্ষয়ক্ষতি হবে না। হুজুর এটাও বললেন যে ওরা আর আসরও করবে না। তবে এভাবে তাকিয়ে থাকাটা উচিত নয়, এটা অন্য স্টুডেন্টদেরকেও বোঝানোর জন্যই হুজুর মূলত সবাইকে একত্র করে এই ঘটনাটি শেয়ার করেছিলেন। ধন্যবাদ জানাচ্ছি খান সীমান্ত ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, ঘটনা থেকে আমরা কিন্তু একটা বিষয় শিখতে পারলাম, তা হচ্ছে এই ধরনের ঘটনা যদি আমরা দেখেও থাকি কখনো, দ্রুত সেখান থেকে চলে আসাটাই ভালো। জিনেদের নজর এড়িয়ে চলাটাই ভালো, তাদের নজর পড়লে বিপদ হয়, এটা তো আমরা জানি। দেখা গিয়েছে কেউ দেখেই ফেলেছে নিজের অজান্তেই, তখন এরা এসে উপদ্রব শুরু করেছে, কেন আমাদেরকে দেখলো? এখন একজন দেখে ফেলেছে, সে তো আর ইচ্ছা করে দেখেনি।
এখন কেউ যদি ইচ্ছাকৃতভাবে দেখার চেষ্টা করে, তার হিসাবটা আলাদা। অনেক সময় চলার পথে জিনেদের শরীরে পা লেগেছে, তাদের শরীর নাপাক হয়ে গেছে, মানুষ তো সেটাকে দেখতে পায় না, তারপরেও কিন্তু তারা আসর করে বসে, ক্ষয়ক্ষতি করে। সুতরাং আমরা যদি কখনো এরকম জিনিস দেখেও থাকি, দ্রুত সেখান থেকে চলে আসার চেষ্টা করব, দোয়া দ্রুত পড়তে পড়তে সেখানে অবস্থান করব না। প্রিয় লিসেনার, চলুন চলে যাবো আমাদের আজকের থার্সডে নাইটের 200তম এপিসোডের চতুর্থ ঘটনায়। প্রথম জানাচ্ছি প্রিয় লিসেনার্স, আমাদের এবারের থার্সডে নাইটের 200তম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম লাবিব নাজমুল নিপুণ। তার বাসা গাজীপুর জেলার চৌরাস্তা এলাকায়। উনি বর্তমানে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন স্টুডেন্ট। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি শুনেছেন ওনার আম্মুর কাছ থেকে। আর ওনার আম্মু এই ঘটনাটি জানতে পেরেছিলেন তার খুব কাছের এক বান্ধবীর কাছ থেকে। ঘটনাটি ঘটেছিল ওই বান্ধবীর আপন বড় ভাইয়ের সাথে। সঙ্গত কারণে সেই বড় ভাইয়ের নামটা আমরা বলছি না। ঘটনাটি ঘটেছিল রাজবাড়ী জেলার সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি গ্রামে। ওই আন্টির বড় ভাই, আমরা মামা বলে সম্বোধন করব, সেই মামা উনি ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গায় যেতেন। ওনার একটা কাজ পড়ে যায় পাংশা উপজেলার কোন একটা জায়গায়। এখানে বলে রাখা ভালো যে ঘটনাটি ঘটেছিল 1982-83 সালের দিকে। ওই সময়ে যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত ছিল না। তবে হ্যাঁ, রাজবাড়ী কুষ্টিয়া যে মহাসড়ক এটা ছিল। তবে মামার যে কাজটি পড়ে যায়, এই কাজটি এমন একটা সময় পড়েছে যে সময়টা বেশ বিব্রতকর সময়। কেননা ওনাকে ওই সময় নির্দিষ্ট জায়গায় হাজির থাকতে হবে একদম ভোরবেলা। এখন ভোরবেলা উনি কিভাবে সেখানে উপস্থিত থাকবেন? উপায় একটা ছিল, তা হচ্ছে ওই সময়ে একটা ট্রেন ছিল, শিলিগুড়ি ট্রেন। ওই ট্রেনটা গভীর রাতে গোয়ালন্দ ঘাট, পাচুরিয়া, রাজবাড়ী, সূর্যনগর হয়ে বেলগাছি স্টেশনে আসতো। এরপর কালুখালী, এরপর পাংশা, তারপর বিভিন্ন দূরত্বে এই ট্রেনটা চলে যেত। এই ট্রেনটা বেলগাছি স্টেশনে আসতো রাত 3টার দিকে। তাই ওনাকে ওভাবে প্রস্তুতি নিতে হবে। আর ওই ট্রেনের যাত্রী কমই থাকে, যেহেতু অনেক রাতের বেলা। তারপরও কিছু কিছু যাত্রী পাওয়া যায় যাদের বিভিন্ন জায়গায় যেতে হবে। উনি চিন্তা করেছেন যে গভীর রাত্রে যেহেতু রওনা দিতে হবে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি। উনি সন্ধ্যার পরপরই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। উনি যখন ঘুম থেকে উঠেছেন, উনি সময়টা ঠিক বুঝতে পারছেন না, কেননা ওনার কাছে কোনো ঘড়ি ছিল না, বাসায় কোনো ঘড়ি নাই। উনি বের হয়ে গেছেন। যতটুকু ওনার ধারণা, তখন রাত হয়তো বা 1টার কাছাকাছি বাজতে পারে। বাড়ির সবাই কিন্তু ঘুমে। দূর থেকে কিছু কুকুরের ডাক ভেসে আসছে, শিয়ালের ডাক ভেসে আসছে, ঝিঝি পোকার ডাক। ওই সময় যে পূর্ণিমা রাত ছিল বিষয়টা এরকম না, তবে হ্যাঁ, চাঁদনি রাত ছিল। উনি কাপড় চোপড় গুছিয়ে বাসা থেকে বের হয়ে গেছেন। বাসা থেকে বের হয়ে যখন উনি ওই মেঠো পথে উঠেছেন, যে রাস্তা দিয়ে উনি স্টেশনে যাবেন, ওখান দিয়ে প্রায় 30 মিনিট ওনাকে হাঁটতে হবে। এরপরে গিয়ে উনি স্টেশনে পৌঁছাবেন। উনি যখন হাঁটা শুরু করেছেন, মিনিট খানেক হাঁটার পর উনি দেখতে পান ওনার থেকে মোটামুটি 30-40 হাত দূরে একটা লোক মনে হলো রাস্তার নিচ থেকে হেঁটে রাস্তার উপরে উঠলো। অনেক সময় দেখা যায় রাস্তার থেকে বেশ কিছুটা দূরে দূরে বিভিন্ন বাড়ি আছে, সেই বাড়ির লোকজন যদি হেঁটে এসে রাস্তায় উঠতে চায়, তাহলে রাস্তার কাছাকাছি এসে তো ওই নিচ থেকেই ঢাল বেয়ে তারপর রাস্তার উপরে উঠতে হবে। রাস্তাটা একটু উঁচুই হয়ে থাকে, যেহেতু গ্রামে অনেকেই মাঠের মধ্যে বাড়ি করেন, তাদের বাড়িটা তো রাস্তা থেকে একটু নিচু হয় আর কি। তো উনি ওরকমই দেখলেন যে একজন লোক ওই নিচ থেকে ঢাল বেয়ে উপরে উঠেছেন। উপরে ওঠার পর হাঁটা শুরু করেছেন। উনি চিন্তা করলেন যে এই গ্রামের তো সবাইকেই মোটামুটি চিনি, কে যায় দেখি, গল্প করতে করতে যাই, মনে হয় এও এই শিলিগুড়ি ট্রেনেই অন্যদিকে যাবে। তো উনি বলছে যে, ভাই কে রে, কোন বাড়ির? এই আমি তো অমুক, মানে তার নাম বলছেন। দাঁড়ান দাঁড়ান, গল্প করতে করতে যাই, ওই ট্রেনে যাবেন নাকি? তো ওই লোক আর কোনো কথা বলে না। উনি ওনার মতো করে এভাবে চিৎকার করেই যাচ্ছেন, কথা বলে না। এদিকে এই মামা, উনি যতই তাকে দ্রুত হেঁটে ধরার চেষ্টা করেন না কেন, দূরত্ব কমে না। ওই লোকের হাঁটার গতি কিন্তু একই রকম, উনি হেঁটেই যাচ্ছেন। খুব দ্রুত যে হাঁটছেন তা না, স্বাভাবিক গতিতে হাঁটছেন, কিন্তু এই দুইজনের মধ্যে দূরত্ব কোনোভাবেই কমছে না। এভাবে মোটামুটি বেশ কিছুক্ষণ হাঁটার পর রাস্তাটা এমন একটা জায়গায় আসে, এই রাস্তার পাশেই কিন্তু রেল লাইন। রাস্তা দিয়েও হেঁটে যাওয়া যায়, রেল লাইনের ভেতর দিয়েও হেঁটে যাওয়া যায়। রেল লাইনের ভেতর দিয়ে বলতে যে দুটো লাইন পাশাপাশি সমান্তরালভাবে চলে গেছে, এর মাঝ বরাবর যে স্লিপারগুলো আছে, এটার উপর পা দিয়ে দিয়ে একটা পর আরেকটা এইভাবে পা দিয়ে দিয়ে দ্রুত গতিতে হেঁটে যাওয়া যায়। উনি চিন্তা করলেন যে আমি দেখি এই রেল লাইনের ভিতরে উঠে একটু দ্রুত গতিতে হেঁটে এর সামনে যাব। কেন কথার উত্তর দেয় না, ঘটনাটা কি?
এই গ্রামে তো আমার কারোর সাথে ঝগড়াঝাটি নাই, উত্তর দেয় না কেন? চেহারাটা আমাকে দেখতেই হবে। এ কি চোর টোর নাকি? নাকি এই বাড়িতে কোনো খারাপ কাজের উদ্দেশ্যে এসেছিল, এখন তার মুখ দেখাতে চাচ্ছে না? এরকম বিভিন্ন রকম চিন্তা কিন্তু তার মাথায় আসছে। উনি রেলের মধ্যে ঢুকে গেছেন, অর্থাৎ দুই যে রেল লাইন আর কি, এর মাঝখানে অলরেডি উনি চলে গেছেন এবং হাঁটা শুরু করেছেন। ওই সময় ওই জিনিসটা চিৎকার করে খুব কর্কশ কণ্ঠে বলে ওঠে, এ রে, কি কাজটা করলি রে? তোকে পাহারা দিয়ে এতক্ষণ এই পর্যন্ত আনলাম তোর ঘাটটা মটকাবো বলে, এখন তুই রেল লাইনের ভিতরে ঢুকে গেলি? বাইর হ, বাইরে বাইর হ। তখন ওই মামা তো বুঝতে পারছেন যে সর্বনাশ, উনি তো খুব দুষ্টু প্রকৃতির জিনের খপ্পরে পড়েছেন। এই জিনিসটার একটু হলে ওনাকে ধরে ফেলতো। আল্লাহ বাঁচিয়েছেন, উনি কি বুদ্ধি করে এই রেল লাইনের ভিতরে উঠে গেছেন। তখন উনি তো আর ওখান থেকে নড়াচড়া করেন না, আর ওদিকে ওই জিনিসটাও ওখান থেকে সরে না, দাঁড়িয়ে আছে। কতক্ষণ যে সময় গেছে উনি ঠিক বুঝতে পারছেন না, তবে ওনার শরীরটা চলছে না। এই রেল লাইনের ভিতরে উনি অজ্ঞান হয়ে যাবেন বলে মনে হচ্ছে, কিন্তু এখানে যদি অজ্ঞান হয়ে পড়ে যান এত রাতের বেলা, একটু পরে তো ট্রেন আসবে, তখন তো বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। তারপরও উনি শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে আল্লাহর নাম নিয়ে এই স্লিপার দিয়েই হাঁটা শুরু করছেন স্টেশনের দিকে। দূরে স্টেশন দেখা যাচ্ছে, স্টেশনে আলো জ্বলছে, উনি দেখতে পাচ্ছেন। উনি যখন হাঁটা শুরু করেছেন, ওই জিনিসটা মনে হলো খুব বিরক্তি নিয়েই আর এক দিকে চলে গেল, মানে তার কাজ হলো না। উনি যখন স্টেশনে গিয়েছেন, গিয়ে একটা বেঞ্চের উপর বসেছেন, বসার পরপরই ভয়ে উনি অজ্ঞান হয়ে যান। ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখতে পান যে আরও বেশ কিছু মানুষজন ওনাকে ঘিরে ধরে রয়েছে। তখনও রাতই আছে, মোটামুটি উনি মিনিট 20 মতো অজ্ঞান ছিলেন। লোকজন জিজ্ঞেস করছে, ভাই কি হয়েছে? ওখানে তো বেশ কয়েকজন তাকে চিনতেন, একই গ্রামের, তারাও ওই একই ট্রেনে, কেউ কালুখালী বা পাংশা যাবে, বা কেউ পোড়াদহ রেলওয়ে স্টেশনে ওখানে যাবে আর কি। তখন মামা ঘটনাটি খুলে বলেন এই ঘটনা। তখনও কিন্তু ট্রেন আসেনি। উনি বুঝতে পারলেন যে উনি একটু আগে আগেই বেরিয়ে গেছেন, যেহেতু ওনার হাতে কোনো ঘড়ি ছিল না। উনি রাত আনুমানিক 1টার দিকে বেরিয়ে গেছেন। উনি যদি রাত 2:30টার দিকেও বের হতেন, তাহলে আধা ঘন্টার মধ্যে উনি স্টেশনে চলে আসতে পারতেন, যেটা সবসময় উনি করেন আর কি। কিন্তু তা তো হয়নি, ভুলবশত উনি বেশ দ্রুতই চলে এসেছিলেন। আর ওই সময়ে উনি এই ভয়ঙ্কর দুষ্ট প্রকৃতির জিনের খপ্পরে পড়েছেন। একটু পরে ট্রেন চলে আসে, উনি ওনার কাজে চলে যান। কাজ শেষ করে আবার যখন বাড়িতে ফিরে এসেছেন, তখন পরিবারের সবাইকে এই বিষয়টা খুলে বলেন। পরিবারের সদস্যরা তাকে একজন ভালো হুজুরের কাছে নিয়ে যান। হুজুর রুকিয়া করে দিয়েছিলেন, ওনার শরীরটা বন্ধ করে দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন এভাবে রাত বিরেতে আর চলাচল করা যাবে না। এই জিনিসটা যেহেতু একবার তার নজরে পড়ে গেছে, আর এই জিনিসটা তার উপর একটা টার্গেট নিয়েছে যে তাকে ক্ষতি করবে, সে পরে আবারও আসবে। আর ক্ষতি করার জন্য আবার যদি আসে, এরকম রাতের বেলা আবার তাকে পেয়ে যায়, তাহলে নিশ্চিত ক্ষতি করবেই। এই জন্য হুজুর ওই মামাকে রাত বিরেতে বাইরে বের হতে নিষেধ করেন, যে এত রাতের বেলা একা একা চলাচল করা যাবে না। এই পরামর্শ দিয়েই মূলত মামাকে উনি রুকিয়া করে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। তবে মামার সাথে এরপরে আর তেমন কোনো ঘটনা ঘটেনি, মানে এই ঘটনার যে পুনরাবৃত্তি হবে এরকম ঘটনা হয়নি আর কি। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি নিপুণকে তার পাঠানো ঘটনার জন্য। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যেই জায়গার বর্ণনা দেওয়া হচ্ছে বা আমি দিয়েছি, এই জায়গাগুলোর সাথে কিন্তু আমি অনেকটাই পরিচিত। কেননা আমার শিশুকালের বেশ বড় একটা সময় এই জায়গা দিয়েই কেটেছে। বেলগাছি রেলওয়ে স্টেশন, রেলের পাশের রাস্তা, এই রাস্তা দিয়ে দাঁতপুর গ্রামে আমার নানা বাড়িতে যাওয়া, এই জন্য এই রাস্তাগুলো আমার অনেক পরিচিত। আমার কাছে এমনও মনে হয়েছে যে এই ঘটনা যখন আমি বলছি, আমি রাতের বেলা সেই রাস্তা দিয়েই হাঁটছি, কারণ এই রাস্তাগুলোর সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। এখন অবশ্য এই মেঠো পথ নেই, পাকা হয়ে গেছে, যদিও বা সেটা খুব বেশি প্রশস্ত রাস্তা না, তবুও পাকা হয়েছে। তবে এই রাস্তা কেন্দ্রিক কয়েকটি ঘটনা এর আগেও আমি প্রচার করেছি, ভূত এফএমেও বলেছি, আমাদের চ্যানেলেও আমি বলেছি। তবে যার সাথে ঘটে তার নাম ছিল লতিফুর রহমান। গ্রামবাসীরা তাকে লতিফ নামেই চিনত। ঘটনাটি ঘটেছিল পাবনা জেলার বেড়া উপজেলায়। লতিফ সাহেবকে আমরা লতিফ চাচা বলে অভিহিত করব। লতিফ চাচা তখন বিয়ে করেছেন বেশ কয়েক বছর। তিনি কিন্তু এই চাষবাস ছাড়া আর তেমন কোনো কাজে নিয়োজিত ছিলেন না। লতিফ চাচা বেশ গরিব মানুষ ছিলেন। বাড়িতে ওনার মা, বাবা আর ওনার স্ত্রী। একদিন এলাকার মেম্বার এই লতিফ চাচাকে ডেকে পাঠান। তাকে ওই এলাকার নির্দিষ্ট একটা বাজারের কিছু দোকানে চৌকিদারি করার জন্য বলা হয়। অনেক জায়গায় নাকি এটাকে ফৌজদারি বলা হয় আর কি।
রাতের বেলা বাজারের দোকানপাটগুলো দেখাশোনা করা, এটা একটা নতুন দায়িত্ব হবে, কিছু টাকাও পাওয়া যাবে। উনি এক কথায় রাজি হয়ে যান। বেশ খুশি হয়েছেন এই ভেবে যে দিনের বেলায় কিছুটা ঘুমাবেন, জমিতে চাষবাস করবেন, রাতের বেলা চৌকিদারি করবেন। তবে এই বিষয়টা যখন পরিবারের সদস্যরা জানতে পারলেন, লতিফ মিয়ার মা বাবাও রাজি ছিলেন না, লতিফ মিয়ার স্ত্রীও রাজি ছিলেন না। তারা বলেছিলেন যে আল্লাহ যতটুকু দিচ্ছেন আমরা তো চলতে পারছি, হ্যাঁ কষ্ট হচ্ছে, কিন্তু তাই বলে রাতের বেলা ডিউটি করা এটা দরকার নাই। কিন্তু লতিফ মিয়া সাহসী মানুষ ছিলেন, কৌতূহলীও ছিলেন, এক কথার মানুষ ছিলেন। পরিবারের সদস্যরা বেঁকে বসেছেন, তবুও লতিফ মিয়া বললেন যে মেম্বার সাহেবকে কথা দিয়ে আসছি, এখন কিভাবে গিয়ে না করি। তখন উনি কিভাবে মনে করবেন, ঠিক আছে কাজ যখন নিয়েছি কিছুদিন করি, তারপর না হয় দেখা যাবে। কি আর করা, পরিবারের সদস্যরা সম্মতি দিলেন। 2-1 মাস কেটে গেল কোনো সমস্যা ছাড়াই। লতিফ মিয়া ভালোভাবেই উনি ওনার দায়িত্ব পালন করছিলেন। এক রাতে লতিফ মিয়া রাতের খাওয়া দাওয়া সেরে এই চৌকিদারি করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছেন। সেদিন অবশ্য তার বেশ দেরি হয়ে গিয়েছিল। তিনি হারিকেন হাতে আর হাতে আর একটা লাঠি নিয়েছেন, বেশ বড়সড় বাঁশের লাঠি। এগুলো নিয়ে বেরিয়ে পড়েছেন। বাজারে যাওয়ার পর দোকানগুলো বেশ কয়েকবার ঘুরে দেখেন। বাজারে একটা বড় গাছ ছিল, ওই গাছের নিচে উনি মাঝে মাঝে বসতেন রাতের বেলাতে। কয়েক মাস বসেছেন, কোনো সমস্যা কিন্তু হয়নি। আর ওনার হাতে একটা বাঁশি ছিল, বাঁশিতে ফু দিতেন। উনি যখন বসেছেন তখন হঠাৎ করে একটা শব্দ শুনতে পান। শব্দ শুনতে পাওয়ার পর ওনার হাতের হারিকেনটার আলো একটু বাড়িয়ে দিলেন, আশেপাশে কিছু দেখা যায় কিনা এই চিন্তা করে। তবে এরপর শব্দটা আর শোনা গেল না। তিনি ভাবলেন বিড়াল হবে বোধ হয়। একটু পর আবার একই শব্দ শোনা গেল। মনে হলো আগের থেকে শব্দটা বেশ জোরালো হয়েছে, মনে হচ্ছে কেউ কান্না করছে। উনি হাতের লাঠি আর অন্য হাতে হারিকেনটা নিয়ে শব্দের উৎপত্তির স্থলটা খোঁজার চেষ্টা করছিলেন। খুঁজতে খুঁজতে ধীরে ধীরে তিনি গরুর মাংস যেখানে বিক্রি হয় বাজার একটা সাইডে, ওই দোকানগুলোর কাছে চলে আসেন। উনি বুঝতে পারলেন ওই কান্নার শব্দটা ওদিক থেকেই আসছে। তিনি ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলেন। লতিফ মিয়া ছিলেন বেশ সাহসী একজন মানুষ। তিনি বেশ কয়েকটা দোকান পার হয়ে একটা গলির ভিতরে ঢুকে গিয়েছেন। আগেকার দিনের দোকানপাটগুলো ছিল বেশ ফাঁকা ফাঁকা, তার মধ্যে ছিল ওই সময় গরমকাল, তবে জ্যোৎস্না রাত ছিল। আশেপাশের পরিবেশটা বেশ ভালোই দেখা যাচ্ছিল। তিনি আরো এগিয়ে যেতে লাগলেন। হঠাৎ করে দেখতে পেলেন এক রোমহর্ষক দৃশ্য, যা তিনি কল্পনাতেও আনতে পারেননি যে এমন কিছুর মুখোমুখি উনি হতে যাচ্ছেন। উনি দেখতে পেলেন একটা মহিলা, যার চেহারা ছিল খুবই ভয়ঙ্কর। শরীরের বিভিন্ন জায়গার মাংসগুলো অর্ধগলিত, কোনো কোনো জায়গায় খুলে পড়ে গেছে, সেখানে হাড় রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। আর তীব্র দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। শরীরে কোথাও মাংস আছে, কোথাও নেই। হাত দুটো কঙ্কালের মতো, কোথাও মাংস ঝুলে আছে। ঠিক যেমন গরু জবাই করলে হাড়ের সঙ্গে মাংসগুলো লেগে থাকে, ঠিক তেমন। দাঁতের উপরে চোয়ালের মাংসগুলো কোথাও আছে, কোথাও নেই। এতটাই ভয়ঙ্কর দেখতে, লতিফ মিয়া সেই মহিলাকে দেখতেই নিজেকে ধরে রাখতে পারছিলেন না। তার মনে হচ্ছিল উনি ওখানেই মারা যাবেন। লতিফ মিয়া তৎক্ষণাৎ একটি দোকানের টিনের পেছনে গিয়ে দাঁড়ান এবং হারিকেনের আলোটি একদম কমিয়ে দিয়েছেন। এরপরই দেখার চেষ্টা করছেন যে এই অবয়বটা আসলে কি করে। সেই ভয়ঙ্কর মহিলাটি মাংসের দোকানের মাটিতে পড়ে থাকা রক্তগুলো জিহ্বা দিয়ে চেটে চেটে খাচ্ছিল। মাংসের দোকানে থাকা যে কাঠগুলো রয়েছে, যার উপর মাংসগুলো কাটা হয়, গাছের গুড়ির একটা অংশ বা গোল কাঠের একটা অংশ, এগুলোর উপর যখন মাংস কাটা হয় তখন এর সাথে কিন্তু রক্ত লেগে থাকে। এই জিনিসগুলো সে চেটে চেটে খাচ্ছিল। এইভাবে বেশ কয়েকটা দোকানের সামনে সেই মহিলা যায় আর একই রকম কাজ করে। শুধু তাই না, নিচে পড়ে থাকা শুকনো রক্তগুলো সে চেটে চেটে খাচ্ছিল। লতিফ সাহেব প্রচণ্ড ভয় পেয়ে যান। এই দৃশ্যগুলো দেখার পর তিনি কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছেন উনি নিজেও জানেন না। পরের দিন দুপুরের পর নিজেকে আবিষ্কার করেন তার নিজ বাড়িতে। চোখ খুলতেই দেখেন কয়েকজন পরিবারের যারা সদস্য আর কি তার কাছে দাঁড়িয়ে আছেন। তার স্ত্রী কান্নাকাটি করছে,
লতিফ মিয়া তার স্ত্রীকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি এভাবে কান্নাকাটি করছো কেন, কি হয়েছে? লতিফ মিয়ার স্ত্রী জানান, ফজরের নামাজের পর কয়েকজন এসে অনেক জোরে ডাকাডাকি করছিল। তখন লতিফ মিয়ার স্ত্রী উঠেছেন, লতিফ মিয়ার মা উঠেছেন, উঠে দরজা খুলতেই দেখা গেল যে বেশ কয়েকজন মিলে লতিফ মিয়াকে ধরাধরি করে বাড়িতে নিয়ে এসেছে। তখন ওনারা অনেক চেষ্টা করেছেন জ্ঞান ফেরানোর জন্য, ওনারা পারেন নাই। এই যে এখন জ্ঞান ফিরল। এগুলো যখন বলা হলো তখন লতিফ মিয়ার স্ত্রী লতিফ মিয়াকে জিজ্ঞেস করলেন, তোমার হয়েছিলটা কি? এরপর আরো কয়েকজন জানতে চাইল যে কি হয়েছিল। লতিফ মিয়া চিন্তা করলেন যে আসলে আমি কি ওই গাছের নিচে ঘুমিয়ে গিয়েছিলাম কিনা, আমি কি কোনো স্বপ্ন দেখেছিলাম কিনা, যা দেখেছি এটা কি স্বপ্ন নাকি অন্য কিছু। উনি বারবার এই একই কথা ভাবছিলেন। তবে লতিফ মিয়া ওই সময়ে এই ঘটনাটা পরিবারের সদস্যদের সাথে শেয়ার করেননি। পরিবারের সদস্যরা জানলে তো নিঃসন্দেহে তাকে আর এই চকিদের কাজটি করতে দেবে না, কারণ তারা তো এই কাজটি করার শুরু থেকেই বিরোধী ছিল। এখন যদি বিষয়টা বলা হয় তাহলে নিশ্চিত যেতে দেবে না। এদিকে এমন একটা সময় ঘটনাটি ঘটেছে মাসের একদম মাঝামাঝি। এখন যদি উনি ছেড়ে দেন তখন তো হবে আর একটা বিপত্তি, টাকাগুলোও পাওয়া যাবে না যে কয়েকদিন ডিউটি করেছেন। চিন্তা করলেন যে কাজটা করি না, হয়তোবা কোনো একটা দুর্ঘটনা হয়েছে, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম বা দুঃস্বপ্ন দেখেছিলাম। উনি আসলে তখনও এটাকে দুঃস্বপ্ন মনে করছিলেন, বিষয়টা উনি শেয়ার করতে চাচ্ছিলেন না। আর অভাবের সংসার, একটু বাড়তি উপার্জন হলে ভালোভাবেই সংসারটা চলবে। সেদিন রাতে যথারীতি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লেন বাজারের উদ্দেশ্যে। এই ঘটনার কারণে ওনাদের জ্বর আসবে এরকম কোনো কিছু কিন্তু হয়নি। তবে ওই রাত্রে ওনার সবসময় সার্বক্ষণিক যে সাথী একটা বাঁশের লাঠি, এটার সাথে উনি আর একটা লোহার চিকন লাঠি নিলেন। বাজারে গেলেন, পুরো বাজার বাঁশি বাজিয়ে 2-3 বার ঘুরলেন, সবখানে দেখা গেল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। উনি দেখলেন যে না, সবকিছু ঠিকঠাকই আছে। এরপর তিনি আবার ওই গাছের নিচে বসলেন। উনি যাতে ঘুমিয়ে না পড়েন এই জন্য কিছু শুকনো খাবার নিয়ে যেতেন, মুড়ি, গুড়, চিড়া, এগুলো আর কি। এগুলো চিবিয়ে খেলে ঘুম কেটে যায়। উনি খাচ্ছেন, খেতে খেতে শুনতে পেলেন সেই কান্নার আওয়াজ, যেটা গত রাত্রে উনি শুনেছিলেন। তবে আজকে কান্নার আওয়াজটা বেশ তীক্ষ্ণ, মনে হচ্ছিল খুব জোরে জোরে গোঙানিরও শব্দ হচ্ছে। অনেক সময় কেউ রেগে গেলে যেরকম গড়গড় শব্দ করে, এমন শব্দও হচ্ছে কান্নার আওয়াজের সাথে। এবারও তিনি সাহস করে শব্দটির উৎপত্তিস্থলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। হারিকেনের আলো মিটিমিটি করে জ্বলছে। তবে ওই সময় উনি বাঁশের লাঠিটি রেখে লোহার যেই দণ্ডটা ছিল ওটা হাতে নিলেন। তিনি আবারও গতকালের স্থানটিতে গেলেন এবং সেই দোকানের টিনের পেছনে দাঁড়িয়েছিলেন। তিনি আসলে দেখতে চাইছিলেন যে আসলে কি উনি দুঃস্বপ্ন দেখেছেন নাকি সত্যি সত্যি কিছু দেখেছেন। উনি ওখানে গেলেন, টিনের ওখানে দাঁড়িয়ে কিন্তু সবকিছু দেখা যাচ্ছিল। এবারও তিনি যা দেখলেন সত্যি তা খুবই ভয়ঙ্কর। ওনার শরীর অবশ হয়ে গিয়েছিল, উনি ওনার হাত পা নাড়াতেই পারছিলেন না। তিনি দেখলেন ঠিক গতকালের দেখা সেই মহিলা, শরীরে প্রচণ্ড দুর্গন্ধ, অর্ধ গলিত মাংস তার শরীরে, কঙ্কালের মতো 2টি হাত, পায়ের মাংসগুলো কোনো রকম লেগে আছে। সে ওই মাংসের দোকানগুলোতে কিছু একটা খুঁজছে। লতিফ চাচা আরো দেখতে পেলেন যে মাটিতে পড়ে থাকা শুকনো রক্তের দাগগুলো এই মহিলা চেটে চেটে খাচ্ছে। এক পর্যায়ে উনি আরো দেখলেন সেই ভয়ঙ্কর মহিলা নিজের পায়ের কোনো রকমে আটকে থাকা ওই পচা মাংসগুলো দাঁত দিয়ে টেনে ছিঁড়ে খাচ্ছে, জিহ্বা দিয়ে নিজের পা চেটে চেটে খাচ্ছে। লতিফ মিয়া যেখানে দাঁড়িয়ে ছিল সেই ভয়ঙ্কর মহিলাটি এবার সেদিকে এগিয়ে আসছে। মনে হচ্ছে এই মহিলাটি টের পেয়ে গেছে যে তাকে কেউ দেখছে আড়াল থেকে। লতিফ মিয়া শক্ত করে লোহার লাঠিটি ধরে রাখে এবং মনে মনে আল্লাহকে ডাকতে থাকে। উনি তো ওখান থেকে নড়তেই পারছেন না। এক পর্যায়ে সেই ভয়ঙ্কর মহিলাটি দোকানের টিনের সামনে চলে আসে। তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। এবারে যে ঘটনাটি ঘটে তা হচ্ছে ওই মহিলাটি এক লাফে টিনের পেছনে চলে আসে, একদম লতিফ মিয়ার মুখোমুখি হয়ে যায়। লতিফ মিয়ার সাথে চোখাচোখি হয়। লতিফ মিয়াকে দেখে কর্কশভাবে হাসতে থাকে, তার জিহ্বা দিয়ে লালা পড়ছিল। লতিফ মিয়াকে দেখে বলে, কতদিন মাংস খাই না রে লতিফ মিয়া, তোর মাংস একটু দিবি? এই কথা শোনার পর লতিফ মিয়া আর সহ্য করতে না পেরে
প্রচন্ড জোরে একটা চিৎকার করে ওঠে। উনি দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করেন। তিনি শরীরে একটু শক্তি পেয়েছিলেন ওই সময়। দৌড়ানোর সময় খেয়াল করে তার পিছনে কিছু একটা আসছে, কিন্তু তার সাহস হলো না পেছনে তাকানোর। উনি দৌড়াতে দৌড়াতে পাকা রাস্তার উপরে উঠেছেন। পাকা রাস্তা থেকে পায়ে হাঁটা 15 মিনিটের দূরত্ব হচ্ছে এই লতিফ চাচার বাড়ি। লতিফ চাচা কোনো পাশে না তাকিয়ে সোজা বাড়ির দিকে দৌড় দেন। তিনি হাঁপাতে হাঁপাতে বাড়ির সামনে আসেন, জোরে একটা চিৎকার দিয়ে তার মাকে ডাকেন এবং ধপাস করে পড়ে যান। এদিকে তার চিৎকারে তার মা, তার স্ত্রী, তার ছোট ভাইও ছিল ওই বাড়িতে, তড়ি ঘুরে ঘুরে বাইরে বেরিয়ে আসেন। এসে দেখেন লতিফ মিয়া মাটিতে পড়ে আছে অজ্ঞান অবস্থায়। সবাই ধরাধরি করে তাকে ঘরে নিয়ে আসে। তার সমস্ত শরীর ঘামে ভিজে গিয়েছিল। তার স্ত্রী তার গায়ের জামাটি খুলে দেন এবং পাখা দিয়ে বাতাস করতে থাকেন। তারা আসলে কেউ বুঝতে পারছেন না ব্যাপারটা কি। প্রায় অনেকক্ষণ পর লতিফ মিয়ার জ্ঞান ফেরে। চোখ খুলে উনি পানি খেতে চাইলেন। তার স্ত্রী তাকে পানি এনে দেন। সবাই তাকে জিজ্ঞেস করলেন হয়েছেটা কি, আর এমন অবস্থা কি করে হলো। আগের রাত্রেও হলো, আজকে এই অবস্থা। এদিকে তার স্ত্রী বলছেন যে বারবার নিষেধ করছিলাম রাতের বেলা বাজারে এই ডিউটি না করতে। তবে পরিবারের সদস্যরা চিন্তা করেছিলেন হয়তোবা বাজারে ডাকাত পড়েছে, ডাকাতরা তাকে ধাওয়া করেছে, বিষয়টা এরকম চিন্তা করেছিলেন আর কি। কিন্তু না, লতিফ মিয়া এবারে সমস্ত ঘটনা খুলে বললেন, আগের রাত্রে কি হয়েছিল আর এই রাত্রে কি হয়েছে। এই কথা শোনার পর বাড়ির সবাই তো অনেক ভয় পেয়ে যান। সবাই বলেন আর কোনো কথা না, এই ডিউটি শেষ, আর করা যাবে না, এটা কোনোভাবেই করা যাবে না। তবে এবারে লতিফ মিয়া আর কথা বাড়ালেন না, সবার কথা মেনে নিলেন। সেদিন রাতেই লতিফ মিয়ার অনেক জ্বর আসে। পরের দিন ফজর নামাজের পর তার ছোট ভাই মসজিদের ইমাম সাহেবের নিকট সব কিছু বলেন। ইমাম সাহেব বললেন যে ঠিক আছে, আমি যাব লতিফ মিয়াকে দেখতে। সেদিন আসরের নামাজের পর ইমাম সাহেব লতিফ মিয়ার বাড়িতে আসেন। এসে দেখেন লতিফ মিয়ার স্ত্রী লতিফ মিয়ার মাথায় পানি দিয়ে যাচ্ছে, কারণ লতিফ মিয়ার শরীরে অনেক জ্বর। ইমাম সাহেব বললেন যে এমন অনেক ঘটনা ঘটে থাকে আমাদের সাথে, জিন ইনসান তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একথা সত্য। তুমি হয়তো অনেক খারাপ কিছুর কবলে পড়েছিলে, আল্লাহই বাঁচিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই বলে ইমাম সাহেব পানি পরে দিলেন। লতিফ সাহেবের শরীরে কিছুটা পানি ছিটিয়েও দিলেন। ইমাম সাহেব এরপর বলে দিলেন যে লতিফ, তুমি এই পেশাটা ছেড়ে দাও, আগে যে কাজ করতা সেটাই করো, এতটা ধকল তোমার শরীরে সইবে না। চাষবাস করো, এটাতে আল্লাহ যতটুকু দেয়, এটা আল্লাহ পছন্দ করছেন না হয়তো। লতিফ মিয়া বলেন জি, আপনি ঠিকই বলেছেন, আমার পরিবারের সদস্যরা শুরুতেই বলেছিল, আমি তো শুনিনি, আমি এই কাজ আর করবো না। এদিকে বাজারের লোকজন তাকে দেখতে আসে। এর মধ্যে একজন বেশ বয়স্ক ভদ্রলোক, যিনি ওই বাজারে ব্যবসা করতেন, তার একটা বেশ বড়সড় দোকান ছিল, উনি আসেন। তো উনি এসে লতিফ মিয়ার সাথে কথা বলেন, কুশলাদি বিনিময় করেন। ওই বয়স্ক লোকটির নাম ছিল আব্দুল মান্নান। এই মান্নান চাচা বললেন, আমরা তো অনেক আগে থেকে এই হাটে বেচা কেনা করি, আমরা যা জানি তোমরা তো তা জানো না। লতিফ মিয়া বললেন যে আপনি আসলে কি জানার কথা বলছেন বলেন তো। তখন মান্নান চাচা বললেন যে এই ঘটনা এমন একটা ঘটনা যেটার ফল এখনো সবাই ভোগ করছে, হয়তো ভবিষ্যতেও করবে। তো এই কথা যখন বলা হলো, এর মধ্যে ইমাম সাহেব ও লতিফ সাহেবকে দেখার জন্য চলে আসছেন। সবাই মিলে শুনছেন যে আসলে ঘটনাটা কি। তখন ওই লোক বললেন যে প্রায় 10-12 বছর আগের কথা, একটা মহিলা আসছিল গরুর মাংস কেনার জন্য। তার নাম ছিল আঞ্জু বেগম। তিনি স্থানীয় একটি ধানের চাতালে কাজ করতেন। বাড়িতে ছিল তার এক সন্তান, তার স্বামী আর শাশুড়ি। তার স্বামী ছিলেন বেশ অসুস্থ, এক কথায় তার শরীর অবশ হয়ে গিয়েছিল, প্যারালাইজড অবস্থায় ছিল, কোনো কাজ করতে পারতেন না। কি আর করা, এই আঞ্জু বেগম এবং তার শাশুড়ি মিলে সংসার চালাতেন, বিভিন্ন কাজ করে। সেই সময় অল্প টাকাতেই তাদের সংসার মোটামুটি ভালোই চলে যেত। একদিন তার ছেলে গরুর মাংস খাওয়ার জন্য বায়না ধরেছিল। আঞ্জু বেগম তার ছেলেকে বললেন কাজ শেষ করে হাট থেকে তিনি গরুর মাংস কিনে নিয়ে আসবেন। তার ছেলে ভীষণ খুশি হয়েছিল। তার ছেলের নাম ছিল শিহাব। আঞ্জু বেগম কাজ শেষ করে হাটে যান। তিনি তার শাশুড়িকে বললেন যে বাড়িতে গিয়ে ভাত চুলায় দেন, আমি গরুর মাংস নিয়ে আসবো, এরপর রান্না করব। সেই অনুযায়ী তার শাশুড়ির বাড়িতে চলে যায়। আঞ্জু বেগম হাটে যায়। তিনি গরুর মাংসের দাম করতে লাগলেন। তার কাছে যে টাকা ছিল তা দিয়ে আসলে গরুর মাংস কেনা যাচ্ছিল না, কিছু টাকা কম ছিল। ওখানকার একজন ব্যবসায়ী, যিনি গরুর মাংসের ব্যবসা করতেন আর কি, তখন তাকে বললেন যে আপনি হাফ কেজি মাংস দেন। হাফ কেজি মাংস
যদি উনি নেনও তারপরে কিছু টাকা বাকি থাকে। তখন ওই দোকানদার বললেন যে আপনি হাফ কেজি মাংস নেবেন, আপনি একটা কাজ করেন, আপনি বেলা শেষ হলে আসেন, তখন যে মাংসগুলো থাকবে আমি আপনাকে অল্প দামে দিয়ে দিব, এই যে টাকাটা বাকি থাকে বাকি টাকা আপনাকে দিতে হবে না। আঞ্জু বেগম খুশি হলেন, বলে ঠিক আছে, ততক্ষণ আমি এখানে বসে থাকি। তো এই যে দোকানদার তাকে বললেন যে ঠিক আছে আপনি বসে থাকেন। কতক্ষণ বসে থাকা যায়? আঞ্জু বেগম বাজারের এদিক সেদিক একটু ঘোরাঘুরিও করে আসলেন। এদিকে হাট বেলা শেষ হয়ে গেল, প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে, মাগরিবের আজান তখনও দেয়নি। আঞ্জু বেগম তখন বললেন যে আসলে বেলা তো শেষ হয়ে যাচ্ছে, আমাকে গোস্তটুকু দিয়ে দিন, আমি বাড়িতে গিয়ে রান্না করবো, আমার ছেলেটা আমার আশায় বসে আছে। দোকানদার বলেছিল না, এখনো হাট বেলা আছে, আর একটু পরে আপনাকে গোস্তটা দেবো। এভাবে ধীরে ধীরে সন্ধ্যা পার হয়ে চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। আঞ্জু বেগম মনে মনে দুঃখ প্রকাশ করতে লাগলেন, এই ভেবে যে আরে আমরা গরিব মানুষ, টাকা থাকলে এতক্ষণ কি আর বসে থাকা লাগে। সেটা অপেক্ষা করছে, ছেলেটা মাংস দিয়ে ভাত খাবে, আজ আমার কাছে টাকা কম আছে বলে এতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। এভাবে মন খারাপ করে মনে মনে দুঃখ প্রকাশ করতে করতে একটা সময় একটু বিলাপ করছিলেন। এই বিলাপ যে ওই মাংস বিক্রেতার কানে যায় নাই তা না, তবুও মাংস বিক্রেতা চাচ্ছিলেন যে ওনার কাছে আর কোনো বাকি না থাক, মাংস যতটুকুই থাকে কম বেশি যাই হোক তাকে একবারই দিয়ে দিতে। কারণ উনিও বুঝতে পেরেছিলেন যে এই ভদ্র মহিলার ছেলে সে একটা আশা করে বসে আছে, এই আধা কেজি মাংস দিয়ে ওই পরিবারের লোকজন কয়জনই বা কয় টুকরোই খেতে পারবে। ওনার উদ্দেশ্য খারাপ ছিল না, এই কারণে উনি আসলে এই আঞ্জু বেগমকে বসিয়ে রেখেছিলেন। এদিকে রাত হয়ে গেছে, আঞ্জু বেগম চিন্তা করছেন যে আর কি মাংস নিতে পারবো। এর ভিতরে সে কান্নাকাটি শুরু করে দেয়। বাড়ির কাছাকাছি একজন ব্যক্তি থাকেন, একজন তার প্রতিবেশী, তার নাম হচ্ছে কাশেম মিয়া। তো কাশেম মিয়া দেখেন যে এই আঞ্জু বেগম বসে আছে, তখন কাশেম মিয়া বলে যে এই আঞ্জু এখানে কি করিস, রাত হয়ে গেছে, বাড়ি যাবি না? আমি তো বাড়ি দিকে যাচ্ছি, তুইও চল। দোকানদার বলল যে সারা বেলা অপেক্ষা করলেন, আর একটু খানিক সবুর করুন, নতুন গরু জবাই করা হয়েছে, কারণ হঠাৎ করে বেশ কিছু লোকজন আসছে, তাদের মাংস লাগবে, তাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, এই জন্য আগের যে মাংসগুলো ছিল আমি দিয়ে দিয়েছি, এই নতুন গরুর মাংস তারা যতটুকু নেবে এর বড় বেশ কিছু মাংস বেঁচে থাকবে, আর ওনাদের কাছে যতটুকু দামে বিক্রি করব তাতে আপনাকে দিলে আমার লস হবে না, আপনি অল্প দামে নিয়ে যেতে পারবেন। এ কথা শোনার পর আঞ্জু বেগমও চিন্তা করলেন যে ঠিক আছে তাই হোক, নিয়ে যাই। এ কথা কিন্তু এই কাশেম মিয়াও শুনেছিলেন। তখন কাশেম মিয়া বলে আচ্ছা ঠিক আছে দোকানদার, তুমি তাকে মাংস দিয়ে দিও, আমি চলে গেলাম। আর উনি যখন চলে যাচ্ছিলেন আঞ্জু বেগম নাকি বলেছিলেন যে কাকা আপনি গিয়ে আমার শাশুড়িকে বলবেন যে ভাত চড়াই দিতে, ভাতটা রেডি করে ফেলতে, আমি মাংস নিয়ে আসতেছি। তখন উনি বলেন ঠিক আছে আমি গিয়ে এটা বলবো। আর এটাও বলে দিয়েছিলেন যে আমার ছেলে শিহাব যেন ঘুমিয়ে না পড়ে। তো উনি তো গেছেন, গিয়ে সব কথা বলেও দিচ্ছেন যে হ্যাঁ সে আসবে। এদিকে সময় কেটে যেতে লাগলো, রাত অর্ধেক হয়ে গেছে, আঞ্জু বেগম বাড়িতে ফেরেন নাই। গ্রামের মানুষেরা সাধারণত ঈশার নামাজ পড়েই ঘুমিয়ে পড়তেন, আর ওই গ্রামে তো তখনও ইলেকট্রিসিটি আসেনি, অনেকে সন্ধ্যার পরপরই ঘুমিয়ে পড়তেন। আঞ্জু বেগমের শাশুড়ি খুব চিন্তায় পড়ে গেলেন। এদিকে আঞ্জু বেগমের ছেলে শিহাব, সেও বারবার জিজ্ঞেস করছিল মা কখন আসবে। আঞ্জু বেগমের শাশুড়ি আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। এদিকে আঞ্জু বেগমের স্বামী, তার নাম হচ্ছে মোতালেব মিয়া, সে বারবার জিজ্ঞেস করছে যে আঞ্জু এসেছে কিনা। এখন তার তো উঠে খোঁজার শারীরিক শক্তি নাই, তার শরীর তো প্যারালাইজড হয়ে আছে। তখন আঞ্জু বেগমের যিনি শাশুড়ি, উনি একটা হারিকেন হাতে নিয়ে পাশের বাড়িতে যান। পাশের বাড়িতে গিয়ে বলেন যে আঞ্জু বেগম তো এখন বাড়িতে ফেরেন নাই। তখন আরও বেশ কয়েকজন লোক বের হয়ে আঞ্জু বেগমকে খুঁজতে বের হয়। বাজারে যাওয়া হয়, বাজারে গিয়ে আঞ্জু বেগমকে পাওয়া যায় না। যেখানে আঞ্জু বেগম কাজ করত সেখানে গিয়েও খোঁজা হয়, সেখানেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সারা রাত তাকে খোঁজা হয়, কোনো খোঁজ পাওয়া গেল না। পরের দিন সকালে বেশ কয়েকজন মিলে এলাকার মেম্বারের কাছে যান। তাকে এই বিষয়টা জানানো হলে মেম্বার সাহেব থানায় গিয়ে একটা জিডি করতে বলেন, এবং মেম্বার সাহেবের পরিচিত যত লোকজন আছে সবাইকে বলেন যে আঞ্জু বেগমকে খোঁজার জন্য। সবার কিন্তু সন্দেহ জাগে আঞ্জু বেগম যেই দোকানে মাংস কিনতে গিয়েছিল ওই দোকানদারের প্রতি, যে সেই কিছু জানতে পারে। সেই দোকানদারকে অনেক প্রশ্ন করা হয়, পুলিশ এসে ওই দোকানদারকে নানা ধরনের জিজ্ঞাসাবাদ করলেও
ওই দোকানদার বলে যে হ্যাঁ, আঞ্জু বেগম তো তার কাছে মাংস নিয়ে চলে গেছে, এবং তার কাছ থেকে যে মাংস নিয়ে চলে গেছে ওই সময় আরও বেশ কয়েকজন মানুষও ছিল এই বাজারের, তারাও দেখেছে। তাদেরকেও ডাকা হয়, তারা বলে হ্যাঁ, আঞ্জু বেগম তো মাংস নিয়ে চলে গেছে। হ্যাঁ, এটা সত্য যে আঞ্জু বেগমের যেতে দেরি হয়েছে। এদিকে আঞ্জু বেগমের তো সন্ধান পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকদিন পর, প্রায় এক সপ্তাহের কাছাকাছি সময়, এক ব্যক্তি ধানের জমিতে পানি দেওয়ার জন্য এই যে স্যালো মেশিনের যে ঘর, বোরিং ঘর বলে, এই বোরিং ঘরের কাছে গিয়েছে। ওইখানে গেলে এমন দুর্গন্ধ সে পাচ্ছে, তো উনি ভেবেছেন হয়তো শিয়াল কুকুর মরে পচে একদম ফুলে গিয়েছে, এই জন্য এরকম গন্ধ হচ্ছে। উনি ওই বোরিং ঘরের পেছন দিকে গিয়ে দেখেন একটা বস্তা পড়ে আছে। ওই বস্তার উপরে লাল লাল শুকনো কিছু লেগে আছে। তখন উনি চিন্তা করলেন এর ভিতরে কি হতে পারে। উনি আশেপাশে যারা কৃষক ছিলেন তাদেরকে ডাকেন, সবাই চলে আসে, এসে দেখে একটা বস্তা পড়ে আছে। তবে তাদের কাছে সন্দেহ লাগে, তারা কেউই ওই বস্তায় হাত না দিয়ে মেম্বারকে খবর দেন। মেম্বার এসে দেখে অবস্থা তো আসলে ভালো না, অন্য কোনো বিষয় হতে পারে। তখন মেম্বারও এই বিষয়ে কাউকে আগাতে নিষেধ করে যে কেউ বস্তায় হাত দিবা না, পুলিশকে খবর দেয়। দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসার পর বস্তার মুখ খোলা হলো। মুখ খোলার পর যে দেখা গেল, তার দেখার জন্য আসলে গ্রামবাসীরা কেউই প্রস্তুত ছিল না। সবাই দেখে আঞ্জু বেগমের লাশ বস্তার ভেতরে। আঞ্জু বেগমের পরনের কাপড় দেখে বোঝা যাচ্ছিল এটা আঞ্জু বেগম। তার চেহারা দেখে বোঝার আসলে উপায় ছিল না। শরীরের মাংস, হাড় আলাদা হয়ে গেছে, মাংসগুলো পচে খুলে খুলে পড়েছে। এমন তীব্র দুর্গন্ধ, কাছেই আর যাওয়া যাচ্ছে না। আঞ্জু বেগমের বাড়িতে খবর পাঠানো হয়। তার ছেলে তখন স্কুলে গিয়েছে। তার শাশুড়ি খবরটি শোনা মাত্র দৌড়ে আসেন, এসে এই দৃশ্য দেখতে পান। সবাই আহাজারি করতে লাগলো, আহা, এই অভাবী মহিলাটার কেন এমনটা হলো? কে এই কাজটা করলো? তার তো কোনো শত্রু ছিল না। আসলে আঞ্জু বেগমের সাথে ওই রাতে কি হয়েছিল এটা জানা যায় না। এই লাশ যখন উদ্ধার হলো তখন এটার অবস্থা এমন ছিল যে এটাকে আসলে পোস্টমর্টেম যে করবে এমন উপায়ও ছিল না। তারপরও পুলিশ লাশটি নিয়ে গিয়েছিল। এরপর তাদের যেই ফর্মালিটিস এটা করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। তবে এই লাশের অবস্থা এমন ছিল যে এটা গোসল দেওয়ার উপায় ছিল না। কোনো মতে কাফন পরিয়ে, জানাজা পরিয়ে আঞ্জু বেগমকে দাফন করা হয়। পুলিশটাকে অনেক চেষ্টা করেছিল। ওই যে মাংসের দোকানদার, তাকে অনেক জিজ্ঞাসাবাদ করা হলেও সে কোনো কথাই আসলে বলতে পারেনি। তার মুখ দিয়ে কোনো কথাই বের করা যায়নি। সে একই ধরনের বয়ান সবসময় দিয়েছে যে তার কাছ থেকে মাংস নিয়ে আঞ্জু বেগম চলে গেছে, এর বাইরে সে আর কিছুই জানে না। পাবনা জেলার বেড়া উপজেলার মানুষরা এই ঘটনাটা নাকি এখনও অনেকেই জানেন। আঞ্জু বেগম মারা যাবার ৬-৭ মাস পর থেকে বাজারে এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। গভীর রাত্রে কেউ কেউ দেখতে পায় ভয়ঙ্কর এক মহিলা, যার শরীরের মাংস অর্ধগলিত, পচে যাওয়া, বিভৎস চেহারা। সে শুধু এই গরুর মাংসের যে দোকানগুলো আছে এদিক দিয়ে ঘোরাফেরা করে, আর সেখানে পড়ে থাকা শুকনো রক্তগুলো চেটে চেটে খাবার চেষ্টা করে। অনেকেই ধারণা করেন এটা আঞ্জু বেগমের আত্মা, আবার কেউ কেউ ভাবতেন সব ভুয়া। তবে এই ঘটনা যে শুধু এই লতিফ চাচার সাথে ঘটেছে বিষয়টা এরকম না। এই ঘটনা নাকি আরও বেশ কয়েকজন পাহাদার যারা ছিল নাকি তাদের সাথেই ঘটেছে। এরা ভয় পেয়ে আর এখানে কাজ করতে আসতো না। এরকম অনেকগুলো পাহারাদার বদল হতে হতে এই যে লতিফ চাচা, উনি এই দায়িত্ব নিয়েছিলেন। তবে লতিফ চাচা তো আর যান নাই। এখন ওই এলাকায়, ওই বাজারে আঞ্জু বেগমের মতো ওই অবয়বটাকে দেখা যায় কি না তা কিন্তু জানা যায়নি। তবে এই অবয়বটাকে দেখেছেন এমন অনেক লোক এখনও নাকি জীবিত আছেন। আঞ্জু বেগমের শাশুড়ি জীবিত নেই। তার স্বামী যেহেতু প্যারালাইজড পেশেন্ট ছিল, সেও মারা যায় তার স্ত্রীর মৃত্যুর পর। তার ছেলে বেঁচে আছে কিনা এই সন্ধানটা পাওয়া যায়নি। তবে কেউ কেউ বলে যে হ্যাঁ, তার ছেলে জীবিত আছে, তবে সে শহরে থাকে। কোন শহরে থাকে এটা আসলে ওভাবে জানা যায়নি। আর যিনি ঘটনাটি মূলত বলেছেন এই শারমিনাপুর কাছে, অর্থাৎ ওনার একজন স্টুডেন্টের দাদি, এই দাদি উনি ওনার স্বামীর কাছ থেকে ঘটনাটি শুনেছিলেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনার একটা হৃদয় বিদারক বিষয় রয়েছে।
একবার চিন্তা করুন যে একটা মা সে কতটা আবেগ দিয়ে তার ছেলের জন্য মাংস কিনে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তার হয়নি। আঞ্জু বেগমকে কারা মারল আজ পর্যন্ত তা অজানা। এটা নিয়ে হুজুর কবিরাজের কাছেও সেই পরিবার চান নাই। কোনো হুজুর কবিরাজ এটার তথ্য যে অনুসন্ধান করে মানুষকে জানাবেন, এটাও হয়নি। এটা আজও এক রহস্যই রয়ে গেছে। আঞ্জু বেগমকে কেন মরতে হয়েছিল, মৃত্যুর পূর্বে তার সাথে কি হয়েছিল? তবে সময়ের সাথে আঞ্জু বেগমের ঘটনাটা অনেকটা চাপা পড়ে গেলেও আঞ্জু বেগমের যেই মাতৃত্ববোধ, তার সন্তানের জন্য যে একটা মমতা, যে মমতা দিয়ে সন্তানের মুখে মাংস তুলে দিতে চেয়েছিলেন, এই মমতার জায়গাটা পূরণ হয়নি। সেটা হয়তো বা পূরণ করে নিয়েছে কোনো একটা ভয়ঙ্কর পিশাচ। সে পিশাচটা আঞ্জু বেগমের মতো হয়ে এখনো ঘুরে বেড়াচ্ছে। মানুষ মারা গেলে সে তো বারজাখের জীবনে চলে যায়, আর ফেরত আসার সুযোগ থাকে না। তখন কিন্তু মানুষের যে কারিন বা হামজাদ, এগুলো কিন্তু ঘুরে বেড়ায়। হতে পারে এমনই কিছু একটা যেটা এখনো ওই বাজারে হয়ে চলেছে। ধন্যবাদ জানাচ্ছি শারমিন আপুকে আপনার পাঠানো ঘটনার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 200তম এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়।